হ্যালো, আসসালামু আলাইকুম। কমল একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ এনামুল হক, জিকে ইনস্ট্রাক্টর অফ কমল একাডেমি। সো আজকের ক্লাসটা আমাদের রেগুলার ক্লাস হতে যাচ্ছে না, ক্লাসটি হতে যাচ্ছে আপনার কোশ্চেন অ্যানালাইসিস বা প্রশ্ন বিশ্লেষণের উপরে। বা আমরা অনেকে আছে যে অনেক পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত মার্ক পায় না, তবে আবার অনেকেই আছে অল্প পরিশ্রম করে দারুণ রেজাল্ট করতেছে। কারণ কি? কারণ হচ্ছে দে নো দা এক্সামিনার মাইন্ড। প্রশ্নকর্তা কোথা থেকে কোশ্চেন করতে পারে এবং কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে তারা সেটা জানে, যে কারণে তারা বরাবরই প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এবং আমরা অনেক পরিশ্রম করার পরেও স্ট্র্যাটেজিক ওয়েতে না আগানোর কারণে আমরা পরীক্ষা বেশি ভালো করতে পারি না। সো আজকে আমরা দেখবো যে 2023-24 সালে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে জিকে পার্টে যে কোশ্চেন গুলো আসছিল সেটা কোন কোন টপিক থেকে আসছিল, এবং আমাদের ভবিষ্যতে মানে 24-26 সালে যে পরীক্ষাটা হবে আমরা কোন কোন টপিকে গুরুত্ব দেব সেটা নিয়ে আজকে আমাদের ক্লাসটা আয়োজন করা হয়েছে। সো কথা না বাড়ি ক্লাসে যাওয়া যাক। সো এখানে প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে যে কোন দেশ নারীদের ভোটাধিকার প্রদান করে? প্রথম কোন দেশ নারীদের ভোটাধিকার প্রদান করে? এটা আপনার উত্তর হবে হচ্ছে নিউজিল্যান্ড। এটা 1893 সালে 1893 সালে নিউজিল্যান্ডের গভর্নর লর্ড গ্লাসগো তিনি যে নির্বাচনে আইন প্রণয়ন করে তারই প্রেক্ষিতে পার্লামেন্ট নির্বাচনে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকার লাভ করে। এবং অস্ট্রেলিয়া কিন্তু নারীদের ভোট দেওয়ার অধিকার প্রদান করে, সেটা কত সালে? 1902 সালে। অধিবাসী ব্যতীত মানে আদিবাসী যারা অধিবাসী আসে তারা ব্যতীত বাকি সবাই, শুধুমাত্র অস্ট্রেলিয়ান নাগরিক, অধিবাসী ব্যতীত। যুক্তরাষ্ট্র কত সালে দেয়? যুক্তরাষ্ট্র দেয় 1920 সালে। এবং যুক্তরাজ্য দেয় দুইটা ধাপে, একটা দেয় হচ্ছে 1918 সালে এবং 10 বছর পর 1928 সালে। 2 নম্বর কোশ্চেন কি ছিল? যে 2 নম্বর ছিল হচ্ছে কে বলেছিলেন এই যে মানুষের উক্তি, তাহলে উক্তি থেকে কিন্তু কে কোন উক্তি করছে? এখানে কে বলেছেন যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত, এটা হচ্ছে জ্যাজাগিসো। দেখা গেল এই পরীক্ষায় ভ্লাদিমির লেনিন, কার্ল মার্কস, জন লক থেকেও কোশ্চেন এসে যেতে পারে। তাহলে উক্তি, এই যে উক্তি থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি কোন টপিকটা বেশি গুরুত্ব দেবেন কে কোন উক্তি দিয়েছে এই টপিকটার উপরে। সো জ্যাজাক রিসো কিন্তু একই সাথে দার্শনিক এবং সমাজবিজ্ঞানী ছিল, এবং তিনি যে শুধু এই উক্তিটা করছেন তেমনটা না, তিনি একই সাথে আরো অনেক উক্তি করছেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই সকল ক্ষমতার উৎস। এবং তার আরো একটি গুরুত্বপূর্ণ উক্তি ছিল, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের অভিমতই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের অভিমতই হচ্ছে এটা হবে ঈশ্বরের অভিমত। ঈশ্বরের অভিমত। ওকে। এবং তিনি যে শুধু উক্তি করছেন বিষয়টা কিন্তু এমন না, তিনি কিছু বই লিখছিলেন, এবং সেই বইগুলোরও খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বইটা লিখছিলেন সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট খুবই জনপ্রিয় একটা বই, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এবং আরো একটা বই লিখছিলেন, এটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনফেশন। দ্য এমিলে, এটাও অনেক গুরুত্বপূর্ণ, দ্য এমিলে। তাহলে জ্যাক রুসো সম্পর্কে আমরা কিন্তু অনেক তথ্য জানলাম। তিনি যে বলছেন যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলা, শুধু কিন্তু এই কথাটা বলেন, তিনি আরো অনেক উক্তি বলছেন। তাহলে উক্তি পাঠটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উক্তি থেকে কোশ্চেন আসতে পারে। 3 নাম্বার, যে নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা? তাহলে পৃথিবীতে যে বিখ্যাত বিখ্যাত আপনার কবি আছে, নাট্যকার আছে, তাদের লেখনী গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে কে কোন লেখনীটা লিখছে, কে কোন কাব্যগ্রন্থটা লিখছে, কে কোন নোবেলটা লিখছে, কে কোন আপনার হচ্ছে আহ, উপন্যাস লিখছে। সো এই বিষয়টাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো
এটা বলছে হচ্ছে কোনটি শেক্সপিয়ারের রচনা নয়, এটার উত্তর হবে ডক্টর ফস্টার্স। এটা লিখছিল হচ্ছে ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার ক্রিস্টোফার মার্লো। এবং শেক্সপিয়ার কে ছিলেন? শেক্সপিয়ার ছিল ইংল্যান্ডের কবি এবং নাট্যকার, প্রধান কবি। 4 নম্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক, তাহলে মুক্তিযুদ্ধের টপিকটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে। আপনার বাংলাদেশ পার্টে মুক্তিযুদ্ধ এবং 47-এর আগের ইতিহাস এবং বর্তমানে 24শে জুলাই ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি অন্যান্য টপিক থেকে। সো সেপ্টেম্বর এন্ড যশোর এটা লিখছিল হচ্ছে অ্যালেন্স গিসবার্গ। এটা 152 লাইন ছিল। মুক্তিযুদ্ধে অর্থ সহায়তার জন্য তিনি কবিতা প্রতিযোগিতার আয়োজন করছিলেন, এবং তিনি কিন্তু হচ্ছে আমেরিকান নাগরিক ছিলেন। ওকে, বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? এটা হচ্ছে নেদারল্যান্ড। সো বাংলাদেশ যে বৃহৎ বদ্বীপ পরিকল্পনা করছেন সেটা হচ্ছে 100 বছরের পরিকল্পনা, এবং এখানে আপনার 2018 সালে এটা হচ্ছে অনুমোদন দেয়, এবং 2030 সালের মধ্যে আপনার 80টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্যে কাজ করতেছে। তবে 30 সালের মধ্যে 80টি লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করতেছে 2030 সালের মধ্যে। তার মধ্যে 65টা হচ্ছে আপনার অবকাঠামোগত অবকাঠামোগত এবং 15টা হচ্ছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এবং এখানে কিন্তু টোটাল বাংলাদেশকে তারা 6টা হটস্পটে ভাগ করছে। 6টা হটস্পট কি? 6টা হটস্পট, একটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, 2 নম্বর হচ্ছে আপনার আরবান অঞ্চল, 3 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, 4 নম্বর হচ্ছে বরেন্দ্র খড়গপুর অঞ্চল, 5 নম্বরে আপনার হাওড় এবং আকস্মিক বন্যা অঞ্চল, এবং 6 নম্বর হচ্ছে আহ নদী অঞ্চল এবং মোহনা, নদী অঞ্চল ও মোহনা। এই 6টা হটস্পটে তারা বাংলাদেশকে ভাগ করছে, এবং এখানে যত প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের জন্য একটা বৃহৎ পরিকল্পনা করতেছে মোকাবেলা করার জন্য। কি কি? একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ। এটা মোকাবেলা করার জন্য এই বাংলাদেশের ডেল্টা প্ল্যান বা বদ্বীপ প্ল্যান প্রণয়ন করতেছে, এবং এটা কারিগরি সহায়তা প্রদান করতেছে কি? নেদারল্যান্ড। এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো একটি কোশ্চেন, তাহলে মুক্তিযুদ্ধ পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্র পরিচালককে? এটা হচ্ছে আলমগীর কবির। এবং হুমায়ুন আহমেদের কিন্তু দুইটা অনেক জনপ্রিয় দুইটা মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র রয়েছে। একটা হচ্ছে আগুনের পরশমণি এবং দ্বিতীয়টা হচ্ছে শ্যামল ছায়া। একটা হচ্ছে আগুনের পরশমণি এবং দ্বিতীয়টা হচ্ছে শ্যামল ছায়া। এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো একটা কোশ্চেন, তাহলে এটা কি আমরা কোনোভাবে স্কিপ করতে পারবো? এটা কিন্তু আমরা কোনোভাবেই স্কিপ করতে পারবো না। তো মুক্তিযুদ্ধ পার্টটা অনেক ভালোভাবে পড়তে হবে 1952 সাল থেকে, বিশেষ করে 47-এর পর থেকে 1971 সাল পর্যন্ত। জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বন্ধু রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া। এই যুক্তরাষ্ট্র 3বার ভেটো প্রদান করেছিল যুদ্ধবিরতির জন্য, 4 তারিখে, মানে 4ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর এবং 13ই ডিসেম্বর, এবং প্রতিবারই রাশিয়া, বর্তমান রাশিয়া ভেটো প্রদান করছিল যে যুদ্ধ বন্ধ করা যাবে না। ওকে, এই যে আরো একটা কোশ্চেন মুক্তিযুদ্ধ রিলেটেড, তাহলে মুক্তিযুদ্ধ রিলেটেড আমরা কি কোনোভাবে স্কিপ করতে পারি? কোনোভাবেই স্কিপ করতে পারি না। সো বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক? সো আমরা জানি কি সর্বশ্রেষ্ঠ উপাধি কোনটি? বীর শ্রেষ্ঠ। কয়জন? 7 জন। এবং বীর প্রতীক দেওয়া হয়েছিল একজন বিদেশি নাগরিককে, এটা হচ্ছে WS অডারল্যান্ড। তিনি নেদারল্যান্ডের নাগরিক ছিল, কিন্তু তিনি হচ্ছে অস্ট্রেলিয়ান আদিবাসী ছিলেন, অস্ট্রেলিয়ান আদিবাসী ছিলেন। নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্তবর্তী নেই? রাজশাহী বিভাগের সাথে আছে, খুলনা বিভাগের সাথে আছে, চট্টগ্রাম বিভাগের সাথে আছে, কিন্তু চট্টগ্রাম বিভাগের সাথে কিন্তু ভারতের সাথেও আছে এবং মিয়ানমারের সাথে আছে, কিন্তু বরিশাল বিভাগের সাথে কোনো আপনার হচ্ছে ভারতের সীমান্ত নেই, কারণ বরিশাল বিভাগের সাথে বরিশাল বিভাগের নিচেই আপনার বঙ্গোপসাগর অবস্থিত। সো কোনো দেশের সাথে তাদের সীমান্ত নেই, শুধু ভারতের সাথেও না, মিয়ানমারের সাথেও নাই।
বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা। তাহলে এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে পুরাতন পুরাতন যে সংস্থাগুলো আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা সংবাদ সংস্থা হোক, তারপরে গোয়েন্দা সংস্থা হোক, এইগুলা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। সো সব থেকে গুরুত্বপূর্ণ পুরাতন সংবাদ সংস্থা মানে এএফসি, এজেন্সি ফ্রান্স এজেন্সি, এজেন্সি এজেন্সি ফ্রান্স, ফ্রান্স প্রেস। এটা 1835 সালে চার্লস লুইস হাভানা, চার্লস লুইস হাভানা প্রতিষ্ঠিত করেছিলেন, এবং এটা সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নিচের উল্লেখিত এই যে নোবেল পুরস্কার, তারপরে আপনার চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার, কান পুরস্কার, এগুলো কিন্তু, তারপর বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পুরস্কার রিলেটেড কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা কোন কোন টপিকটা সব থেকে বেশি গুরুত্ব দেবো? একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ রিলেটেড, বাংলাদেশের ইতিহাস রিলেটেড, এবং দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা, এগুলা, তারপরে পুরস্কার, এই টপিক গুলো আমরা বেশি গুরুত্ব দেব। তাহলে এখানে কি বলছে, নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? এটা হচ্ছে জাপল সাত্রে। এবং আরো একজন রাশিয়ান রাশিয়ান সাহিত্যিক, তিনিও হচ্ছে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন, তিনি হচ্ছে বরিস পেস্তারনাক, বরিস পেস্তারনাক, পেস্তারনাক। ওকে। তো 12 নম্বর কোশ্চেনে কি বলছে, যে নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি পেয়েছে? এটা কিন্তু সাম্প্রতিক কোশ্চেন, এটা কিন্তু সাম্প্রতিক কোশ্চেন। তাহলে রিসেন্ট যে তথ্যগুলা থাকবে এটা কিন্তু খুবই ভাইটাল, এবং এটাই আপনার হচ্ছে অন্যদের থেকে আগায় দিতে পারে। সো রিসেন্ট সম্পর্কে আপনার খুবই আপডেটেড থাকতে হবে, যে কোন কোন টপিক গুলো এখন খুবই ভাইটাল, এবং কোন কোন বিষয়গুলো নিয়ে এখন খুবই আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ে খুবই পরিচিতি হচ্ছে, খুবই কথা হচ্ছে, খুবই আলোচনা হচ্ছে। সো এটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক 2023 সালে আপনার হচ্ছে জাতিসংঘ এই কমিউনিটি ক্লিনিক মডেলটি স্বীকৃতি পেয়েছে, এবং এটা কিন্তু হচ্ছে প্রান্তিক পর্যায়ে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য এই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়। সো ইসরায়েলে পরিচালিত সাম্প্রতিক, এই যে সাম্প্রতিক রিলেটেড আরো একটা কোশ্চেন, তাহলে সাম্প্রতিক রিলেটেড কিন্তু আপনাদের প্রতিনিয়ত আপ টু ডেট থাকতে হবে। এটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড ছিল ওই সময় 2023 সালে। সো অ্যামিকাস কিউরি কি? অ্যামিকাস কিউরি হচ্ছে আদালতের বন্ধু, আদালতে বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে, এই জন্য এদেরকে বলা হয় অ্যামিকাস কিউরি। সো এখানে এখানে এটা কিন্তু হচ্ছে পৌরনীতিতে হয়তো থাকতে পারে। সো সাবজেক্ট রিলেটেডও কিন্তু কোশ্চেন আসতে পারে। সাবজেক্ট রিলেটেড কোন কোন সাবজেক্ট থেকে আসতে পারে কোশ্চেন? একটা হচ্ছে ভূগোল, বাংলাদেশের যে প্রাকৃতিক বিষয়গুলো থাকে, পুরো ভৌগোলিক পরিস্থিতি সেটা সম্পর্কে। তারপর অর্থনীতি সাবজেক্ট থেকে দু একটা কোশ্চেন আসতে পারে, আমরা বিগত সালে দেখছি যে সাবজেক্ট রিলেটেড একটা থেকে কোশ্চেন আসতেছে। 3 নম্বরে কি হতে পারে? আইসিটি সাবজেক্ট সম্পর্কে, আইসিটি। এবং 4 নম্বরে হচ্ছে পৌরনীতি, পৌরনীতি ও সুশাসন। এই 4টা সাবজেক্ট থেকে আপনার হচ্ছে জিকে পার্টে কোশ্চেন আসতে পারে। এই 4টা সাবজেক্ট আমাদের মোটামুটি পড়তে হবে ভালো করে। কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী 2টা অস্কার জেতেন? এই যে পুরস্কার রিলেটেড কোশ্চেন আসে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কোন কোন টপিকটা আমাদের পড়তে হবে। বাজারে দেখা গেলো আপনি বই কিনলেন, সেখানে 500 পেজ, 400 পেজ, এবং প্রত্যেকটা পেজ যদি 20টা করে কোশ্চেনও থাকে, তাহলে আপনার ইনফরমেশন হবে 8,000 থেকে 10,000। 8,000 থেকে 10,000 কি ইনফরমেশন মাথায় রাখা, মানে এটা কি সহজ হবে? অবশ্যই অনেক কঠিন হবে, এবং এটা মনে রাখা অনেক টাফ। তো আপনাকে কি করতে হবে, টেকনিক্যালি আগাতে হবে, যে কোন কোন টপিকটা আমাকে বেশি পড়তে হবে, এবং কোন কোন টপিকটা আমাকে বেশি গুরুত্ব দিলে হবে না, স্কিপ করা লাগবে। তো এটা হচ্ছে রুটি কার্টার। এবং তিনি তিনি হচ্ছে ছিলেন কি হচ্ছে ডিজাইনার, মানে পোশাক রিলেটেড, কার কোন পোশাক পরলে ভালো হবে। এই জন্য তিনি হচ্ছে 2টা অস্কার জিতেন, এবং 2টা গুরুত্বপূর্ণ মুভিতে, একটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার, এবং 2 নম্বর হচ্ছে ওয়াকার্ড ফর ওয়ার্ড, ওয়াকান্ডা ফর ওয়ার্ড, ওয়াকান্ডা ফর ওভার, সরি, ফর ওভার, ওয়াকান্ডা ফর ওভার একটা মুভি, এবং দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। এই 2টা মুভির জন্য তিনি হচ্ছে 2টা অস্কার জিতেন।
তিনি কিন্তু একই সাথে দুইটা, এবং কিন্তু প্রথম নারী হিসেবে, প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এটা হচ্ছে সিডনি পোটিয়ার। সিডনি পোটিয়ার সিডনি পোটিয়ার হচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি প্রথম আপনার হচ্ছে অস্কার জেতে। কিন্তু একই সাথে দুইবার জিতে হচ্ছে রুতি কার্টার। সো এটা নিয়ে কনফিউজ যেন হবে না। নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? রাজিয়া বানু। তিনি হচ্ছে একমাত্র নারী সদস্য ছিলেন। সংবিধান প্রণয়ন কমিটিতে যে 34 জন সদস্য ছিল, এটার মধ্যে একমাত্র নারী সদস্য ছিল হচ্ছে রাজিয়া বানু। এবং এই 34 জন সদস্যের সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। কে বলেছিলেন? এই যে মানুষের উক্তি আবার আসছে, আমরা আগে পড়ছি হচ্ছে জ্যাজাক বুশের একটা উক্তি, তাহলে এখানে কিন্তু আরো একটা উক্তি চলে আসছে। এটা বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আমেরিকান 16তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ একটা, অনেক ভাইটাল একটা, অনেক ফ্যামিলিয়ার একটা উক্তি করছিলেন। সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল। ওকে, ফ্রম থার্ড অল টু ফার্স্ট বইটি কে রচনা করেন? মাহাথির মোহাম্মদ। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক, এটা হচ্ছে সাম্প্রতিক থেকে আসছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল স্থপতি কে? এটা হচ্ছে রুহানি বাহারি। তিনি হচ্ছে সিঙ্গাপুরের স্থপতি ছিলেন। বাংলাদেশে 21তম যে এটা হচ্ছে পরিবর্তনশীল, এটাও রিসেন্ট থেকে আসছে। তাহলে রিসেন্ট থেকে কিন্তু আপনার কোনোভাবে স্কিপ করা যাবে না। রিসেন্ট থেকে কিন্তু প্রতিবারই 5 থেকে 6টা কোশ্চেন আসে। তাহলে রিসেন্ট রিসেন্ট জিকে গুলো আপনার খুবই জানা রাখবে, খুবই প্রয়োজন। 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডেক্টর, জিআই ইন্ডেক্টর কোনটা ছিল? এটা ছিল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বা বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল। তবে বর্তমানে কিন্তু জিআই পণ্য 64টার মতো। আর জিআই পণ্য কি? ওই অঞ্চলে, শুধুমাত্র একটা একটা অঞ্চলে ওই প্রোডাক্টটা ছাড়া আর কোনো অঞ্চলে ওই প্রোডাক্টটা হয় না। যেমন সাতক্ষীরার দিকে আপনার হচ্ছে চিংড়ি, তারপরে টাঙ্গাইলের আপনার হচ্ছে জামদানি শাড়ি বা টাঙ্গাইলের শাড়ি, তারপরে আপনার ঢাকায় রিক্সা, তারপরে নাটোরের গোল্লা। এই বিষয়গুলো যে ওই অঞ্চলের জন্য শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলো হয়, অন্য কোনো অঞ্চলে হয় না। এই জন্য এদেরকে বলা হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। তারপরে হচ্ছে নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেনি? শেখ মুজিবুর রহমান 3টা বই রচনা করেছেন। একটা হচ্ছে কারাগারের রোজনামাজ, অসমাপ্ত আত্মজীবনী, এটা হচ্ছে 2012 সালে। আমার দেখা নয়া চীন, এটা হচ্ছে 2020 সালে। এবং কারাগারের রোজনামাজ, এটা হচ্ছে 2017 সালে। এবং কারাগারের চিঠি, এই বইটা তিনি রচনা করেন। দেখতে একই রকম, কিন্তু এই বইটা তিনি রচনা করেন। সার্পেন্ট অফ দ্য নেইল কে? এটা হচ্ছে কিলোনোপেট্রা। তাকে বলা হতো নীল নদের সর্প। নীল নদে সর্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছিলেন? জুলিয়াস সিজার। তিনি হচ্ছে রোমান সম্রাট এবং একনায়ক ছিলেন। বাংলাদেশের সাথে এই যে খেলাধুলা রিলেটেড একটা কোশ্চেন চলে আসবে, অথবা 2টা কোশ্চেন চলে আসবে। যখন পরীক্ষা হবে ওই সময় যদি কোনো সিরিজ চলে, ফুটবল হোক ক্রিকেট হোক, যে খেলাধুলা চলে, ওই সম্পর্কে, ওই খেলাধুলা সম্পর্কে আপনাকে একটু ধারণা নিয়ে রাখতে হবে যে কে হচ্ছে আপনার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে এই ম্যাচে সব থেকে বেশি উইকেট পাইছে, এমন। এবং ইতিহাসগত ভাবে যেমন বিষয়গুলো, যে বা প্রথম অধিনায়ক কে ছিল, প্রথম 100 কে ছিল, প্রথম আপনার হচ্ছে বাংলাদেশ কত সালে আইসিসির অন্তর্ভুক্ত হয়, তারপরে হচ্ছে বাফ উঠে কত সালে আপনার হচ্ছে আহ, বাংলাদেশ ফুটবল ফিফার অন্তর্ভুক্ত হয়, এই বিষয়গুলো, তাহলে হিস্টোরিক্যাল বিষয়গুলো এবং সাম্প্রতিক যে খেলাধুলা রিলেটেড যে ম্যাচগুলো হবে সেটা সম্পর্কে, সেই সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। তো স্বাধীন বাংলা ফুটবলের দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টো। কারা বর্গী নামে পরিচিত? এই যে মারাঠিরা। আপনার নবাবী আমলে এদের কাজ ছিল হচ্ছে ডাকাতি করা, তারপরে মানুষের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া, নানা রকম অকর্মকাণ্ড গুলো তারা করতো। এই জন্য এদেরকে বলা হতো বর্গী। এই বর্গী কারা নামে পরিচিত? মারাঠি। এটা হচ্ছে নবাবী আমলে, মানে নবাব সিরাজদৌল্লার আমলে। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এটা আপনার বোঝানোর পিছনে এটা আপনাকে মুখস্থ করতে হবে বা মাথায় রাখতে হবে। বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো একটা কোশ্চেন চলে আসছে, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? এটা হচ্ছে জাগ্রত চরণগিরি। জাগ্রত চরণগিরি কোথায় ছিল? এটা কোথায় স্থাপিত করা হয়? এটা হচ্ছে আপনার গাজীপুরের জয়দেবপুরের চৌরাস্তায়। গাজীপুর
জয়দেবপুরের চৌরাস্তা, জয়দেবপুরের চৌরাস্তা। 29 নম্বর কোশ্চেন, এটাও সাম্প্রতিক থেকে আসছে, যে কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচক, এই যে বিভিন্ন সূচক পাবলিশ করে, এই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, যে কে প্রথমে আছে, বাংলাদেশের অবস্থান কত, এই বিষয়গুলো। তাহলে প্রথম অবস্থান কার, বাংলাদেশের অবস্থান কত? এখানে হচ্ছে তখন ছিল হচ্ছে নরওয়ে। 30 নম্বর, এটাও সাম্প্রতিক থেকে আসছে, যে 2023 সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি, এটা হচ্ছে সমরকন্দ। সো এইটা ছিল আপনার হচ্ছে আজকের ক্লাস। 30টা কোশ্চেন, যেহেতু ঢাবিতে আপনার 30টা কোশ্চেন থাকে। তো এইখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম হচ্ছে আপনার 10,000 12,000 ইনফরমেশন জানার কোনো দরকার নেই। আপনি টপিক সিলেক্ট করবেন যে বিগত সালে ভার্সিটিতে কি ধরনের কোশ্চেন আসছে। So, আর এই 2023-24 সালে কোশ্চেন অ্যানালাইসিস করে বোঝা যায় যে মুক্তিযুদ্ধ রিলেটেড এবং সাম্প্রতিক রিলেটেড সব থেকে ভাইটাল মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক। এইখান থেকে আপনার প্রায় 10 মার্ক চলে আসছে সাম্প্রতিক। এখান থেকে প্রায় 6টার মতো কোশ্চেন চলে আসছে, এবং সাম্প্রতিক থেকে প্রায় 4টা থেকে 5টা কোশ্চেন। তাহলে এইখান থেকে আপনার প্রায় 11 মার্ক 12 মার্ক শুধু মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক থেকে আসছে। তাহলে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক রিলেটেড থেকে আমাদের জানতে হবে। আর কোন বিষয় সম্পর্কে জানতে হবে? সাবজেক্ট রিলেটেড। আমি যে একটু আগে বললাম যে 4টা সাবজেক্ট সম্পর্কে জানতে হবে: অর্থনীতি, পৌরনীতি, ভূগোল এবং আইসিটি। এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে এই সাবজেক্ট রিলেটেড। এবং আর কোন টপিক সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কে কোন গ্রন্থ লিখছেন, তারপরে কার উক্তি, তারপরে হচ্ছে 1947 সালের আগের যে ইতিহাস ছিল, আপনার হচ্ছে নবাবী আমল, সুলতানি আমল, তারপরে হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এই যে বিষয়গুলো, এটা সম্পর্কে আপনার জানতে হবে। তাহলে এই টোটাল বিষয়গুলো যদি আপনি বেশি গুরুত্ব দিয়ে পড়ালেখা করেন এবং এই বিষয় সম্পর্কে যদি অনেক বিস্তর ধারণা রাখতে পারেন, তাহলে আশা করা যায় জিকে পার্টে আপনি 20+ মার্ক পাবেন ইজিলি, অনায়াসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আহ পরবর্তীতে অন্য ক্লাসের সাথে আপনার দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।